সবাইকে স্বাগত আমাদের আজকের এই বিশেষ প্রস্তুতি পর্বে। আসন্ন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এবং গ্রুপ সিডি পরীক্ষার জন্য আমরা নিয়ে এসেছি একটি দারুণ ক্র্যাশ কোর্স, বলতে পারেন একটা কমপ্লিট এক্সপ্লেনার। এখানে আমরা 50টিরও বেশি হাই ইল্ড বা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের তথ্য একদম ঝটপট রিভাইজ করে নেব। যারা এই পরীক্ষাগুলোর জন্য সিরিয়াসলি খাটছেন তাদের জন্য এই সেশনটা কিন্তু আক্ষরিক অর্থেই গেম চেঞ্জার হতে চলেছে। তাহলে চলুন আজকের রোড ম্যাপটা একবার চট করে দেখে নেওয়া যাক। আমরা মোট 5টা মূল ভাগে পুরো বিষয়টা সাজিয়েছি। প্রস্তুতির মূল বিষয়, এক নজরে ভারত ও পশ্চিমবঙ্গ, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সাল, ভূগোল, পরিবেশ ও সাহিত্য এবং সবশেষে সাধারণ বিজ্ঞানের তথ্য। শুরুতেই চলে আসছি আমাদের প্রথম পর্বে, প্রস্তুতির একদমরে মূল বিষয়গুলো নিয়ে। স্ক্রিনের দিকে একটু খেয়াল করুন, এখানে এই পরীক্ষার 4টে প্রধান স্তম্ভকে হাইলাইট করা হয়েছে: জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান, অঙ্ক, বাংলা এবং রিজনিং। এখন প্রশ্ন হলো, জিকের ওপর আমরা এত জোর দিচ্ছি কেন? কারণ এই জিকে অংশটা যদি আগেভাগে ভালোভাবে আয়ত্ত করা যায় তাহলে পরীক্ষার হলে প্রচুর সময় বাঁচে, আর সেই বাঁচানোর সময়টা কিন্তু অনায়াসে অঙ্ক বা রিজনিংয়ের মতো সময় সাপেক্ষ অংশে কাজে লাগানো যায়। এবার আমরা এগোচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে, এক নজরে ভারত ও পশ্চিমবঙ্গ। আচ্ছা, এই চার্টটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। দেখুন, 5টা আলাদা আলাদা প্রশ্নকে কিভাবে একটা ছোট্ট টেবিলের মধ্যে সাজিয়ে দেওয়া হয়েছে। জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল পদ্ম, পাখি ময়ূর, গাছ বটগাছ থেকে শুরু করে জাতীয় খেলা হকি। এই বেসিক তথ্যগুলো বারবার পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে, তাই একদম মুখস্থ থাকা চাই। একইভাবে এই স্লাইডটাতে আমরা কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক মাইলফলক দেখতে পাচ্ছি। যেমন ধরুন, ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থানের বিশালতা ঠিক বিপরীতেই রয়েছে আমাদের ক্ষুদ্রতম রাজ্য গোয়া। এই ধরনের তুলনামূলক তথ্য মনে রাখা কিন্তু বেশ সহজ। আর হ্যাঁ, সাথে সাথে ভারতের রাজধানী নয়াদিল্লি এবং আমাদের রাজ্যের রাজধানী কলকাতার নামটাও একেবারে নখদর্পণে রাখতে হবে। চলুন এবার একটু ইতিহাসের দিকে নজর দেওয়া যাক। পর্ব 3, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সাল। ইতিহাসের সাল তারিখ মনে রাখা নিয়ে অনেকেরই একটা ভয় থাকে, তাই না? এর সবচেয়ে ভালো সমাধান হলো একটা টাইমলাইন বা সময়রেখা বানিয়ে নেওয়া, ঠিক যেমনটা আমরা এখানে করেছি। দেখুন, 1857 সালে ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহ দিয়ে শুরু, এরপর সোজা 1935 সাল যখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হলো, তারপর 1947-এ আমাদের স্বাধীনতা লাভ এবং সবশেষে 1950 সাল, যে বছর 26 জানুয়ারি আমাদের সংবিধান কার্যকর হওয়ার পাশাপাশি প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশনও গঠিত হয়েছিল। এইভাবে পরপর মনে রাখলে আর কখনো গুলিয়ে যাবে না। আর যখন রিজার্ভ ব্যাংকের কথা উঠলই, তখন 1935 সালের ওই ঐতিহাসিক তথ্যের সাথে বর্তমানের একটা দারুণ কানেকশন জুড়ে দেওয়া যাক। একদম কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে মনে রাখতে হবে যে সঞ্জয় মালহোত্রা 11 ডিসেম্বর 2024-এ ভারতের রিজার্ভ ব্যাংকের 26তম গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন। এই আপডেটেড তথ্যগুলো কিন্তু পরীক্ষার জন্য একেবারে হট ফেভারিট। এরপর আমরা চলে আসছি আমাদের চতুর্থ পর্বে, যেখানে ভূগোল, পরিবেশ ও সাহিত্যের একটা র্যাপিড ফায়ার রিভিশন হবে। তবে হ্যাঁ, সোজা উত্তরে যাওয়ার আগে একটা ছোট্ট পপ কুইজ হয়ে যাক। বাংলা সাহিত্যের দুটি কালজয়ী সৃষ্টি, জনপ্রিয় উপন্যাস পথের পাঁচালী আর আমাদের সবার প্রিয় কাল্পনিক চরিত্র প্রফেসর শঙ্কু, এই দুজনের স্রষ্টা কারা বলতে পারবেন? নিশ্চয়ই এতক্ষণে উত্তরটা ভেবে নিয়েছেন। চলুন মিলিয়ে নিই। পথের পাঁচালী লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং প্রফেসর শঙ্কু সত্যজিৎ রায়ের সৃষ্টি। এছাড়াও এই তালিকায় মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকার এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠের নামটাও আমরা রেখেছি। সাহিত্য থেকে এই নামগুলো কিন্তু মাস্ট রিড। এবার একটা খুব সাধারণ কনফিউশন দূর করা যাক। পরীক্ষার হলে অনেক সময় প্রশ্নের প্যাচে পড়ে আমরা ভুল উত্তর করে আসি। এই স্লাইডটা দেখুন। পৃথিবীর বৃহত্তম নদী হল অ্যামাজন, যার আয়তন বা জলধারণ ক্ষমতা বিশাল। অন্যদিকে ভারতের দীর্ঘতম নদীর কথা বললে উত্তর হবে গঙ্গা। বৃহত্তম আর দীর্ঘতমর এই পার্থক্যটা যেন পরীক্ষার সময় একদম পরিষ্কার থাকে। নদী প্রসঙ্গেই আমাদের এই অঞ্চলের কিছু ভাইটাল ইনফরমেশন মাথায় রাখতে হবে, যেমন দামোদর নদ, যাকে আমরা একসময় বাংলার দুঃখ বলতাম। এই দামোদরের সাথেই কিন্তু যুক্ত ভারতের একেবারে প্রথম বড় বহুমুখী নদী উপত্যকা প্রকল্প বা দামোদর ভ্যালি প্রজেক্ট। আর এর পাশেই রয়েছে রূপনারায়ণ নদীর নাম, যার তীরে বিখ্যাত কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। আর পরিবেশের ক্ষেত্রে এখানকার তথ্যগুলো কিন্তু সরাসরি নম্বর এনে দেয়। যেমন 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস, অথবা WWF বা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের পুরো নাম। এমনকি এই যে আমরা ইয়াস ঘূর্ণিঝড়ের কথা জানি, এর নামকরণ যে ওমান করেছিল, এই ফ্যাক্টগুলো পরীক্ষকদের ভীষণ প্রিয়। চলুন
দেখতে দেখতে আমরা আমাদের এই এক্সপ্লেনারের একেবারে শেষ পর্বে এসে পৌঁছেছি। পর্ব 5, সাধারণ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ তথ্য। বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ করে বায়োলজিতে কোষের একদম বেসিক ফাংশনগুলো বুঝতে হবে, যেমন এটিপি। সোজা কথায় বলতে গেলে এটিপি হল আমাদের কোষের ভেতরে শক্তি সঞ্চয় এবং সরবরাহের প্রধান মাধ্যম। একে কোষের এনার্জি কারেন্সিও বলা যেতে পারে। একইভাবে বেসিক কম্পিউটারের প্রশ্নে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ সিপিইউ কে সর্বজনীনভাবে কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন বলা হয়। এটা একদম জলের মতো সোজা হলেও পরীক্ষায় কিন্তু বারবার ঘুরে ফিরে আসে। ভিটামিনের চ্যাপ্টারটা তো পরীক্ষার জন্য আক্ষরিক অর্থেই একটা গোল্ডমাইন। এই চারটা খেয়াল করুন। ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয়, আর লেবু জাতীয় ফলে এই ভিটামিন প্রচুর পরিমাণে থাকে, যার রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। এর ঠিক নিচেই আছে ভিটামিন এ, যার অভাবে রাতকানা রোগ হয়। ব্যাস, এইটুকু মনে রাখলেই কিন্তু অনেকগুলো এমসিকিউ খুব সহজে সলভ হয়ে যাবে। বায়োলজিতে আরেকটা দারুণ ট্রিক হল শরীরের নির্দিষ্ট কাজের সাথে অঙ্গগুলোকে ম্যাচ করা। যেমন রক্ত পরিশোধন বা পিউরিফাই করার কাজটা করে আমাদের কিডনি, আর কিডনির সবচেয়ে ক্ষুদ্রতম কার্যকরী একক হল নেফ্রন। ঠিক তেমনি শরীরের রাসায়নিক বার্তাবাহক হিসেবে কাজ করে হরমোন। আর হ্যাঁ, চিংড়ি জাতীয় প্রাণীর রেচনাঙ্গের নাম যে সবুজ গ্রন্থি বা গ্রিন গ্ল্যান্ড, সেটাও এই টেবিলে একদম পরিষ্কার করে দেওয়া আছে। আজকের এই পাওয়ার প্যাকড রিভিশন সেশনটা শেষ করার আগে আপনাদের জন্য রইল বিজ্ঞানের একটা চূড়ান্ত এবং খুব স্পেসিফিক টার্ম। মৌমাছি পালন সংক্রান্ত বিজ্ঞান বা পেশাকে বৈজ্ঞানিক ভাষায় ঠিক কী বলা হয়? একটু চিন্তা করে দেখুন তো। একদম ঠিক, সঠিক উত্তরটি হল এপিকালচার। পরীক্ষার দিন ঠিক এই ধরনের স্পেশালাইজড ভোক্যাবুলারি বা বৈজ্ঞানিক পরিভাষাগুলোই কিন্তু ফারাক করে দেয়। এই 50টিরও বেশি হাই ইল্ড ফ্যাক্টস আমরা একসঙ্গে কভার করলাম। আমাদের দৃঢ় পরামর্শ থাকবে পরীক্ষার হলে পা দেওয়ার আগে এই এক্সপ্লেনারের ভিজুয়াল টেবিলগুলো আর একবার অন্তত চোখ বুলিয়ে নেবেন। কিন্তু সবশেষে একটা কথা ভাবুন তো, এই এপিকালচারের মতোই সিলেবাসের আনাচে কানাচে আর কত অজানা বৈজ্ঞানিক পরিভাষা লুকিয়ে আছে যেগুলো পরীক্ষায় আসার জন্য একেবারে তৈরি। সেই অজানা তথ্যগুলো খুঁজুন এবং নিজের প্রস্তুতিকে 100% নিশ্ছিদ্র করুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।